হে আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? ধরে নিচ্ছি ভালো আছেন। আর ভালো না থাকলেও অসুবিধা নেই। আবু মোহাম্মদ আব্দুল্লাহ, যেহেতু আমি হাজির হয়েছি একটা কোর্স নিয়ে। সো এই কোর্সের মাধ্যমে বেশ কিছু আলোচনার মাধ্যমে আপনাদেরকে কিভাবে ভালো রাখা যায় সেই দায়িত্ব আমি নিয়ে নিলাম। ওয়েল, একটু গর্ব করে বোধহয় বলে ফেললাম। নাথিং টু ওয়ারি, আসলে আপনাদেরকে দেখতে পাচ্ছি না, তো তাই একটা আফসোস হচ্ছে। বুঝতেও পারছি না আপনাদের কেমন লাগছে, বা আপনাদের কেউ এই কোর্সটার জিনিসগুলো ওভাবে প্র্যাকটিস করছেন কিনা, আপনার মাইন্ডসেটটা রেডি করছেন কিনা, কোনো প্ল্যান করছেন কিনা, এটা জানার খুব ইচ্ছা। তো যেহেতু এটা পারছি না, তাই একটু দুষ্টামি করলাম আপনাদের সাথে। ওয়েল, চলে আসি এবার আমাদের নেক্সট লেসনে। নেক্সট লেসনটা কি? লেসন 9, দেখুন কি বলা আছে, কমিউনিকেশন উইথ দ্য রিক্রুটার। মানে রিক্রুটারের সাথে কমিউনিকেশন, এ আবার কেমন কথা? মনে হতে পারে যে জব অ্যাপ্লিকেশন, কেরিয়ার প্ল্যানিং এর সাথে আবার রিক্রুটারের সাথে কেন কমিউনিকেট করতে হবে? তাদের সাথে তো কমিউনিকেট করার কিছু নেই। তারা জব একটা নোটিশ দিয়েছে, আমি অ্যাপ্লাই করব, তারপর তো তারাই ডাকবে, আমি আবার কেন যোগাযোগ করতে যাব? ওয়েল, আপনাকে যে যোগাযোগ করতেই হবে, নট লাইক দ্যাট। আবার আপনি যে যোগাযোগ করতে পারবেন না, সেটাও আবার মানে নট লাইক দ্যাট। মানে আপনি করতে পারেন প্রয়োজন হলে। আচ্ছা, এবারে খোলাসা করে বলি যে এই লেসনটা কি, এটা কেন প্রয়োজন এবং এটা কিভাবে করবেন। তো কমিউনিকেশন উইথ দ্য রিক্রুটার মানে হচ্ছে যে আপনার যে রিক্রুটিং অর্গানাইজেশন যারা একটা নিয়োগ বিজ্ঞপ্তি দিল, তাদের সাথে যোগাযোগ করা। তো যোগাযোগ করাটা কি ইম্পর্টেন্ট? হ্যাঁ, আমি বলবো ইম্পর্টেন্ট, কারণ অনেক সময় নিয়োগ বিজ্ঞপ্তিতে খুব সংক্ষেপে কথা লেখা থাকে। ধরুন আপনি অনেক দিন ধরে খুঁজছিলেন যে আপনি একটা পার্টিকুলার এনজিওতে কাজ করবেন, অথবা একটা পার্টিকুলার ব্যাংকে আপনি জব করবেন, বা আপনি হচ্ছে একটা দূতাবাসে কাজ করবেন, বা আপনি কোনো একটা আইটি সেন্টারে জব করবেন। আপনার খুবই ইচ্ছা ছিল এরকম বিভিন্ন সেক্টরে নিজেকে কাজ করে দেখা যে আপনি কোনটা আপনার জন্য ভালো বা মন্দ, বা কিভাবে বা কি হয়। এখন দেখা গেল কি যে জব সার্কুলার আসলো, আপনার আকাঙ্ক্ষিত জবের সার্কুলারটাই পেলেন আপনি, কিন্তু লেখা অনেক কম, বা আপনার মনে হচ্ছে যে আরেকটু লেখা থাকলে বোধহয় ভালো হতো, আরেকটু ক্লিয়ার হতাম, বা ওরা যেভাবে চেয়েছে সেই জিনিসটা আমার মধ্যে নেই, সো আমার মধ্যে আরেকটু হলে ভালো হতো। তো এই জিনিসগুলো মনে করেন আপনার মধ্যে কখনো প্রয়োজন হতে পারে। সেই ক্ষেত্রে কি করবেন? কখনো যদি আপনার কোনো একটা জিজ্ঞাসা আসে, সেই জিজ্ঞাসাটা আপনি কিভাবে তাদেরকে জিজ্ঞেস করবেন, উপস্থাপন করবেন, সেই প্রসঙ্গে এবার কথা। আবারও বলছি যে অনেক সময় মনে হয় যে এত সংক্ষিপ্ত কেন, আর একটু লেখা হলে ভালো হতো। আবার মনে করেন কখনো কখনো কি হয়েছে যে সবকিছুই লেখা আছে, কিন্তু আপনার মনে হচ্ছে যে এই মুহূর্তে তো আমার কাছে এই সার্টিফিকেটটা নেই, আমার তো এমবিএ রানিং, বা আমি তো সার্টিফিকেটটা এখনো তুলিনি। কি করব? ওরা তো সার্টিফিকেট চেয়েছে যে দ্য ক্যান্ডিডেট মাস্ট সাবমিট দ্য ডকুমেন্টস, দ্য ফলোইং ডকুমেন্টস, এর মধ্যে বলা আছে এটা সেটা, এবং সার্টিফিকেটস এর কথা বলা আছে। তো এখন আমার এত মানে আরাধ্য একটা জব, আমি এই প্রতিষ্ঠানটা এত পছন্দ করতাম, আমি অ্যাপ্লাই করার জন্য কত ওয়েট করেছি, সেই সুযোগটাও সামনে চলে আসলো, কিন্তু জাস্ট আমার কাছে এখন মানে সার্টিফিকেটটা নেই দেখে আমি এই সুযোগটা হারিয়ে ফেলবো। আচ্ছা, একটু কথা বললে হয় না? একটু জিজ্ঞাসা করলে হয় না যে স্যার আমার কাছে এই মুহূর্তে সার্টিফিকেট নেই, বাট আমি অ্যাপ্লাই করেছি, ডেফিনেটলি আমি আপনাদেরকে সামনে দিব। বা আমার স্যার এখনো আপনারা 2 বছর অভিজ্ঞতা চেয়েছেন, আমার স্যার আসলে 6 মাসের অভিজ্ঞতা আছে, স্যার আমি খুবই আগ্রহী অ্যাপ্লাই করতে, আমি অ্যাপ্লাই করতে পারবো কিনা। এই যে একটা জিজ্ঞাসা আসে মনের মধ্যে, এই জিজ্ঞাসাটা কি এখন আমি করতে পারবো তাদেরকে? আমি বলছি পারবেন। সত্যি কথা বলতে কি, অনেকে এইটাকে ধৃষ্টতা মনে করে, অনেকে মনে করে যে ইট উইল বি আ ডেয়ারিং টাস্ক টু ডু, হাউ ক্যান আই টক টু দেম, হোয়াট উইল দে থিঙ্ক অ্যাবাউট মি। তো এটা কি ভালো কিছু হবে কি হবে না, এরকম অনেকে আপনারা ভেবে বসতে পারেন, কিন্তু আমি বলি আপনার কাছে লজিক্যাল যেটা জিজ্ঞাসা বা যেটা আপনার কাছে কোয়েরি আসবে, আপনি ডেফিনেটলি সেটা পার্সু করতে পারবেন, জিজ্ঞাসা করতে পারবেন। এর ফলে হবে কি, আপনি যে সিনসিয়ার, আপনি যে জিজ্ঞাসা করতে যাচ্ছেন, এবং আপনি যে ব্যাপারটা নিয়ে সত্যি সত্যি ভাবছেন, এটা তারা বুঝতে পারবে, এবং তারা সত্যিকার অর্থে আপনার লজিক্যাল জিজ্ঞাসা বা আপনার প্রশ্ন শুনে তারা ডেফিনেটলি আপনি যে সিনসিয়ার একজন, এটাই তারা বুঝবে। আচ্ছা, তাহলে প্রয়োজনটা তো দেখলাম, কারণ অনেক সময় প্রয়োজনটা আমি আবারও বলি যে খুব ইচ্ছা থাকে এক জায়গায় অ্যাপ্লাই করার, কিন্তু আমি সেই অ্যাপ্লিকেশনটা শেষ পর্যন্ত করতে পারবো কিনা বলে আমি সন্দিহান থাকি, কারণ আমার মনে হয় যে আমার তো সার্টিফিকেটটা নেই, বা আমার তো ওই অভিজ্ঞতাটা নেই, আমি তো এটা করিনি, কিন্তু আর সবকিছু মিলে গেছে। 85% বা 90% মিলে গেছে, শুধু 10% আর 15%টা মেলেনি, এখন তার জন্য কি আমি বাদ দিব? আচ্ছা, এটা একটু কথা বললে হয় না? এই যখন জিজ্ঞাসাটা আপনার মাথায় আসবে, তখন আপনি ডেফিনেটলি তাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন। তাহলে কন্ট্যাক্ট করা যাবে এটা বুঝলাম, কন্ট্যাক্ট করার কোন কোন ক্ষেত্রে বা প্রয়োজনটা কি সেটাও দেখলাম। এবার কথা হচ্ছে যে কিভাবে কন্ট্যাক্ট করব। তো কিছু উপায় ডেফিনেটলি আছে যার মাধ্যমে আমরা কন্ট্যাক্ট করতে পারি। যেমন দেখুন, বলেছি যে ইমেল ক্যান বি সেন্ট।
আপনি একটি ইমেল করতে পারেন তাদেরকে, সেই ইমেলের মাধ্যমে আপনি আপনার আগ্রহের কথা প্রকাশ করতে পারেন। এটা কেন জরুরি? কারণ ফোন করার চেয়ে আমি বলবো ইমেল করা বেটার। ইমেল এই জন্য জরুরি যে ইমেলে হয় কি, আপনার লেখাটা তারা দেখলো, আপনার একটা রেকর্ড থাকলো, এবং কলে সাধারণত সারাদিন এত কল আসে, সবার অফিসিয়ালরা এত কল করে, রিসিভ করে, যে শেষ পর্যন্ত আসলে মনে থাকে না কে কল করেছিল, কি প্রয়োজনে কল করেছিল। কিন্তু একটা যদি ইমেল থাকে তাহলে আর দেখা যাচ্ছে যে সেভ করতেও হচ্ছে না। ওই ইমেলের মাধ্যমে আমি জানতে পারি যে আমাকে কে ইমেল করেছে, কোত্থেকে করেছে, এবং সে কি জানতে চাচ্ছে। ডেফিনেটলি আমি খুশি হব, রিক্রুটার হিসেবে কিন্তু খুশি হওয়ার কথা যে বাহ, আমি একটা জব নোটিশ দিয়েছিলাম, সেটা দেখে মানুষ এত খুশি হয়েছে, বা সেটা দেখে মানুষ এত সিনসিয়ারলি নিয়েছে যে তারা অ্যাপ্লাই করছে, এবং তাদের ছোটখাটো কিছু মিসম্যাচ হয়েছে সেই জায়গাগুলো তারা পরিষ্কার করার জন্য বা পারমিশনের জন্য তারা আবার আমাকে যোগাযোগ করছে। সো এইচআর অফিস যেটা থাকবে, যারা সাধারণত জবের এই নোটিশগুলো দিয়ে থাকে, তারা ডেফিনেটলি ব্যাপারটা দেখে খুশি হবে। তো ইমেল করবেন, ফোন করবেন না। এই জন্য ফোন করাটাকে আমি না করছি, কারণ অনেকে ব্যস্ত থাকতে পারে, মিটিং এ থাকতে পারে, জরুরি কথার মধ্যে থাকতে পারে, তখন হঠাৎ করে ফোন বেজে উঠলো এই একটা কারণে, তখন তাদের বিরক্ত লাগতে পারে যে আপনাকে কমন সেন্স নাই, হুট করে ফোন দিলেন, আগে তো পারমিশন নেবেন, আমি ব্যস্ত থাকতে পারি, এবং আপনার কথা শোনার মতন আমার টাইম নাও থাকতে পারে। তো দেখা যাচ্ছে যে আর ইমেলে যেটা সুবিধা, যে আপনি ইমেল দিয়ে রাখলে সে তার সুবিধা মতো সময় দেখে রিপ্লাই করলো। আর কলে তো আপনি তাকে বাউন্ড করে ফেলছেন, যে আপনি কল দিচ্ছেন, তাকে রিসিভ করতে হবে, এবং রিসিভ করে সে কি শুনলো যে আপনার একটা জায়গায় ভুল আছে, বা আপনার এক জায়গায় মিসম্যাচ আছে, ইনকমপ্লিট আছে, সেইটা সহ আপনি অ্যাপ্লাই করতে চাচ্ছেন, হবে কিনা। তো এটাতে তো ডেফিনেটলি তারা কখনো ভালো ফিল করবে না। যদি ইমেইলে ব্যাপারটা বুঝিয়ে দেন, তখন হয়তো তাদের ভালো লাগতে পারে, তখন হয়তো তারা পজিটিভ রেসপন্স করতেও পারে। বাট কল করলে যদি তারা ব্যস্ত থাকে, তখন তাদের ডেফিনেটলি ব্যাপারটাতে বিরক্ত বোধ করবে তারা। আর রিক্রুটারকে কখনোই বিরক্ত বোধ করানো যাবে না, কারণ রিক্রুটার যদি বিরক্ত বোধ করে তাহলে তারা আমার অ্যাপ্লিকেশনও দেখবে না, ভালো করে এটার দিকে তাকাবে না, এবং পজিটিভ আমার ইমপ্রেশনটা থাকবে না। আমি যদি শুরুতেই তাদের প্রতি তাদেরকে নেগেটিভ ইমপ্রেশন তৈরি করি, তাহলে তো পরবর্তী প্রসেসগুলো ভালো হবে না। আচ্ছা, এরপরে বলেছি যে টেক্সট মেসেজ ইজ অলসো এ গুড অপশন। আপনি চাইলে টেক্সট মেসেজও করতে পারেন, সবসময় যে ইমেলই করতে হবে নট লাইক দ্যাট। আপনি যদি নাম্বার জানেন, যেখান থেকে জব নোটিশটা এসছে সেখানে নাম্বার দেওয়া আছে, আপনি ইন্টারনেটে যোগাযোগ করে সেখানকার রেসপন্সিবল পার্সনের নাম্বার পেলেন, তাহলে আপনি ডেফিনেটলি তাদেরকে মেসেজ করতে পারেন। ইমেলের পাশাপাশি মেসেজও করতে পারেন, ভয়েস না দিয়ে, ভয়েস কলের ইনস্টেড আপনি টেক্সট মেসেজ পাঠাতে পারেন। ওই ইমেলের মতনই সেটা কাজে দেবে, যে সে মেসেজটা দেখে তার সুবিধা মতো সময় সে আপনাকে জানাবে। এর ফলে যেটা হবে যে সে ওই ব্যাপারটা দেখে আগ্রহ বোধ করবে আপনার প্রতি, যে একটা ক্যান্ডিডেট এতটা সিনসিয়ার যে 90% মিলে যাওয়ার পর 10% মেনে দেখে সে জানতে চাচ্ছে। আবার সে এটাতেও খুশি হবে যে আপনি কল না করে এসএমএস করেছেন, কারণ কল করলে তো সে রিসিভ করে হয়তো কথা বলার সময় তার নাও থাকতে পারতো, বা টেক্সট দেখে, ইমেল দেখে সে কিন্তু তার সুবিধা মতো সময় আপনাকে রেসপন্স করবে। আচ্ছা, এরপরে সেটা হচ্ছে যে হোয়াট টু কমিউনিকেট, যে আমি কি নিয়ে আসলে যোগাযোগ করব, আমি কি নিয়ে কথা বলবো। কারণ এটা তো বলা যায় না, ভাই আপনাদের একটা জব নোটিস দেখলাম, রিক্রুটমেন্ট একটা সার্কুলার দেখলাম, আমি কি ভাই অ্যাপ্লাই করতে পারবো, স্যার আমি কি অ্যাপ্লাই করতে পারি, এভাবে তো বলা উচিত না। কারণ শুধু এইটার জন্য তো আসলে তারা তো দেয়নি, তারা তো দিয়েছে, আপনার সাথে যোগ্যতা মিলে গেলে আপনি করবেন, না হলে করবেন না। তারপরে সো কমিউনিকেশনের ব্যাপারগুলো কি কি, হোয়াট টু কমিউনিকেটের মধ্যে নাম্বার 1 আছে হচ্ছে কনফিউশন রিগার্ডিং কোয়ালিফিকেশন এন্ড সার্টিফিকেটস। যদি বলা থাকে যে এমবিএ সার্টিফিকেট লাগবে, এদিকে আপনি এমবিএ করছেন, সার্টিফিকেট এখনো হয়নি, তাহলে এই কনফিউশনটার আপনি দূর করতে পারেন তাদের সাথে কথা বলে। তাহলে তারা হয়তো বলতে পারবে যে আমরা রিয়েলি সরি, আমরা আসলে চাচ্ছি যে একজন কমপ্লিট থাকবে, সার্টিফিকেট হাতে থাকবে, এরকম মানুষ চাচ্ছি। তো তাহলে আপনার এখানে চান্স নাই, আপনি বুঝতেই পারলেন। এটা নিয়ে তো আসলে রিকোয়েস্ট করা, কনভিন্স করার কিছু নেই, কারণ প্রতিষ্ঠান তাদের সুবিধা মতো লোক চাইবে। কারণ অনেক সময় দেখা যায় যে সার্টিফিকেট ছাড়া অ্যাপ্লাই করলে, বা আপনার লাস্ট সেমিস্টারে আপনি আছেন, দেখা যাবে যে আপনার অফিসে একটা গুরুত্বপূর্ণ কাজও এসে গেছে, আবার ওই দিন আপনার একটা গুরুত্বপূর্ণ একটা ক্লাসও আছে, লেকচারও আছে, বা আপনাকে একটা পরীক্ষা অ্যাটেন্ড করতে হবে। তো তখন আপনি পরীক্ষা দিতে চাইবেন, অফিস থেকেও ছুটি পাওয়া মুশকিল হবে, আবার কোনো মতে এসে পরীক্ষা দিয়ে আবার অফিসে ব্যাক করা সেটাও কঠিন হবে, পরীক্ষাও ভালো হবে না, আপনি জবের কোনো গুরুত্বপূর্ণ কাজটাও করতে পারলেন না। এইসব ঝামেলার কারণে সাধারণত ওই রিক্রুটিং অর্গানাইজেশন গুলো বলে দেয় একদম কমপ্লিট সার্টিফিকেটের কথা, যে এমবিএ করেছে বা বিবিএ করেছে, সার্টিফিকেট আছে, এরকম ক্যান্ডিডেট তারা চায়। কারণ হচ্ছে তারা ওরকম কোনো রানিং স্টুডেন্ট, লাস্ট সেমিস্টারের স্টুডেন্ট সাধারণত নিতে চায় না, কারণ ওই শেষ মুহূর্তে দেখা যাচ্ছে যে তাদের
ইন্টার্নশিপের জন্য, ভাইভা অ্যাটেন্ড করার জন্য আসতে হয়, যেতে হয়, কাজ করতে হয়, জরুরি কাজও অফিসে মিস হয়ে যায়, রেজাল্টও ভালো হয় না, তো স্বাভাবিকভাবে সব দিকেই সে ক্ষতিগ্রস্ত হয় এবং তার ওই গুরুত্বপূর্ণ দিনে অ্যাবসেন্ট থাকার কারণে অফিসেও হ্যাম্পার্ড হয়। দেখা যায় 7 দিন প্রেজেন্ট থাকি, একদিন অ্যাবসেন্ট থাকলাম, ওই দিনে অফিসে কোনো জরুরি কাজ ছিল যেটা একমাত্র আমাকে দিয়ে সম্ভব হতো বা আমি হয়তো ওটা করতে পারতাম ভালো করে। এই সমস্ত কারণে অনেকে সার্টিফিকেট সহ চায়। তো এই ব্যাপারে কোনো তাদের লিবারেল হবে কিনা, সার্টিফিকেট ছাড়াও বা আপনার হয়তো বা নেক্সট মাসে বা আপনি 15 দিন পর সার্টিফিকেট পাবেন, এরকম একটা আপনার একটা অবস্থা আছে, এটাতেও চলবে কিনা, আপনি এটা যদি জানতে চান তাহলে আপনি এই ব্যাপারে অবশ্যই কমিউনিকেট করতে পারেন। নেক্সটে আসছে হচ্ছে ইনফরমেশন অন স্যালারি। অনেক সময় ওরা জব নোটিস তো দেয়, সার্কুলার থাকে, জব ডিউটিস সুন্দর করে লেখা থাকে, স্পেসিফিকেশনও লেখা থাকে না, থাকে না শুধু স্যালারির কথা বলা থাকে নেগোশিয়েবল। তো নেগোশিয়েবল স্যালারি বা হচ্ছে অ্যাজ পার কোম্পানি পলিসি এই ধরনের কথা লেখা থাকলে কিন্তু কনফিউশন হয়। কনফিউশন হওয়াটাই স্বাভাবিক, যে অ্যাজ পার কোম্পানি পলিসি মানে কি, আমি তো আপনার কোম্পানি পলিসি জানি না, বা নেগোশিয়েবল মানে কি, তাহলে নেগোশিয়েট করে কেউ যদি মানে বেশি চায় তাহলে সে পাবে না, আবার যদি কেউ কম চায় তাহলে পাবে। আবার নেগোশিয়েট করে বা বার্গেন করে যদি দেখা যাচ্ছে যে আমি কম চাইলাম, তারা রাজি হয়ে গেল, তখন আফসোস হবে যে তাহলে মনে হয় একটু বেশি চাইলে ভালো হতো। তো এই ব্যাপারগুলো দেখার মতো বিষয়, যে স্যালারি নিয়ে যদি তারা কোনো স্পেসিফিক কিছু না বলে, তখন আপনি যদি মনে করেন যে না আমি অ্যাপ্লাই করতে চাই, কাজ করতে চাই, সব মিলে গেছে, শুধু স্যালারিটা যদি একটু আমি যতটুকু চাচ্ছি, যেটা আমার প্রয়োজন সেটা হয়ে গেলে আমি করব। তো আপনার যদি স্যালারি সম্পর্কে জানতে চাওয়াটা বা স্যালারি সম্পর্কে জানাটা আপনার খুব জরুরি বিষয় হয়, তাহলে আপনি এই বিষয়ে অবশ্যই যোগাযোগ করতে পারেন। এরপরে আছে নাম্বার 3, রিকোয়েস্ট টু এক্সটেন্ড ডেডলাইন। প্রায় দেখা যায় কি, যে আমি আমার ক্ষেত্রে যদি বলি, যে একবার আমি সিলেট যাচ্ছিলাম, তো ওই যাওয়ার দিনই আমার একটা ইন্টারভিউ কল আসলো কন্টেন্ট রাইটিং এর উপরে, এবং তারা আমাকে বললো যে ওরা আজকে 2 ঘন্টা পরে আমার একটা ইন্টারভিউ নিতে চায়। বাই দ্যাট টাইম আমি অলরেডি কিন্তু ঢাকা পার হয়ে বা হাইওয়েতে আছি। তো আমি তখন খুব খারাপ লাগছিল, কারণ আমি যেখান থেকে কল এসেছিল আমি সত্যি সত্যি ওখানে কাজ করতে চাচ্ছিলাম, তাদের সবকিছু আমার বেশ ভালো লাগতো। তো আবার তারা এমন সময় আমার সাথে কথা বলতে চাচ্ছে, একটা তারা জুমে একটা মিটিং করতে চাচ্ছে, ভিডিও কনফারেন্স করতে চাচ্ছে, যে সময় আমি হাইওয়েতে থাকবো, এবং হাইওয়েতে ছিলাম অলরেডি, নেটওয়ার্কের একটু প্রবলেম ছিল। তো এই ব্যাপারটা হয়। তো অনেক সময় আমি তাদেরকে রিকোয়েস্ট করছিলাম যে স্যার প্লিজ ইউ উইল ইট বি ওকে ইফ আই কল ইউ জাস্ট আফটার ফিউ আওয়ার্স, আমি একটা জায়গায় যাচ্ছি স্যার, আমি পৌঁছে আপনাদেরকে কল দিই স্যার, আমি সুযোগটা আসলে মিস করতে চাচ্ছি না, আমি আপনার সাথে কাজ করতে চাচ্ছি, এবং আমিও চাই যে আপনারা আমাকে যাচাই বাছাই করুন, আমার মেধা যাচাই করুন স্যার, আমি এই ইন্টারভিউটা মিস করতে চাচ্ছি না। তো এই জন্য স্যার আমি চাচ্ছি যে প্লিজ আমাকে একটু সময় দেওয়া যায় কিনা। আমি এভাবে বলার পরে তারা সত্যি সত্যি আমাকে সময় দিল। আই ওয়াজ কোয়াইট সারপ্রাইজড, প্লেজেন্টলি সারপ্রাইজড। কারণ ইট ওয়াজ রিয়েলি প্লেজেন্ট সারপ্রাইজ। কারণ সাধারণত রিক্রুটার যারা থাকে তাদের কাছে ক্যান্ডিডেটের অভাব থাকে না, আরে এই ঢাকা থেকে সিলেট যাচ্ছে না কই যাচ্ছে সেটা তার ব্যাপার, আচ্ছা দরকার নেই, আরেকজনকে কল করো। তারা এরকম করতেই পারতো, কিন্তু ওই কলটা পেয়ে আমি সাথে সাথে তাদেরকে এটা জানালাম, এই মেসেজটা দিলাম যে স্যার আমি মিস করতে চাচ্ছি না, কিন্তু আমি এমন অবস্থায় আছি যে আমি দিতেও পারছি না ইন্টারভিউ, তো আমি স্যার কয়েক ঘন্টা পরে আমার ডেস্টিনেশনে পৌঁছে আমি আপনাদেরকে কল দিব, তখন স্যার আমি আপনাদের সাথে যোগাযোগ করব। তো আমি যেহেতু গ্রামে যাচ্ছিলাম, আমার মনে একটু ভয় ছিল যে গ্রামেও তো আমি হয়তো ভালো নেটওয়ার্ক নাও পেতে পারি। তো আমি ওই জন্যই গ্রামে যাওয়ার আগে উপশহরে নেমেই একটা দোকানে বসে তাদের সাথে কথা বলছিলাম, এবং আমি আমার কাজটা শেষ করে গেলাম। তো এই হচ্ছে কথা। তো যখন আপনাকে ওরা জানাবে কোনো কিছু, বা আপনার যদি কোনো কিছু জানতে ইচ্ছা করে, আপনি ডেফিনেটলি সেটা নিয়ে কথা বলতে পারেন। আমি যেটা করেছিলাম যে ওরা ইন্টারভিউ দেওয়ার কথাগুলো আমাকে জানানোর পরে আমি ওখানেই তাদেরকে পাল্টা জিজ্ঞেস করেছি, উল্টো এজন্য আমাকে পরে আবার ফোন করতে হয়নি। আচ্ছা, তো এটা আপনারা করতে পারেন। এরপরে হচ্ছে হোয়াট টু কমিউনিকেটের মধ্যে লাস্ট ওয়ান, ইনফরমেশন অন ওয়ার্কিং কন্ডিশন। জব লোকেশনটা কোথায় হবে, সারাউন্ডিং এনভায়রনমেন্ট কেমন হবে, এইসব নিয়ে অনেক সময় কথা বলা থাকে না, শুধু ভালো ভালো কথা বলা আছে, যে উই আর ওয়ান অফ দ্য লিডিং কোম্পানিজ, উই আর ডুইং দিস ডুইং দ্যাট, উই রিয়েলি গিভ প্রিভিলেজ টু আওয়ার এমপ্লয়িজ, আমরা তাদেরকে এটা দেই সেটা দেই, সম্মান দেই, সবকিছু বলা আছে, খুব হাই স্যালারি দেয়া থাকে। তো এত ভালো কথা, কেরিয়ার প্ল্যানিং খুব ভালো, তখন আবার একটু সন্দেহ মনে হতে পারে যে আসলে কি এত ভালো, ওয়ার্কিং কন্ডিশন তাহলে কেমন, চ্যালেঞ্জেস গুলো তাহলে কি, ডিফিকাল্টিটা কি, এটা তো জানা দরকার। তো ঢাকায় হবে নাকি ঢাকার বাইরে হবে সেই সম্পর্কে কথা বলা নেই, ওয়ার্কিং কন্ডিশন, ওয়ার্কিং আওয়ার কেমন হবে সেই সম্পর্কেও কথা বলা নেই, ট্রান্সপোর্ট ফ্যাসিলিটি দেওয়া হবে নাকি নিজের মতন করে চলবে সেটাও বলা নেই, লাঞ্চ ফ্যাসিলিটিটাও বলা নেই। তো এই সম্পর্কে যদি আপনার কোনো
জিজ্ঞাসা থেকে থাকে আপনি ডেফিনেটলি জিজ্ঞেস করতে পারেন। এই হচ্ছে কথা যে ওয়ার্কিং কন্ডিশন নিয়ে, ডেডলাইন যদি বাড়াতে চান সেটা নিয়ে অ্যাপ্লিকেশনের জবে, স্যালারি সম্পর্কে যদি ভালো করে জানতে চান, তারপর হচ্ছে কোয়ালিফিকেশন সার্টিফিকেট যদি আপনার এই মুহূর্তে হাতে না থেকে থাকে, আপনি যদি একটু সময় দরকার হয় সেটা নিয়েও আপনি কথা বলতে পারেন। সো আমাদের একটা টিপিক্যাল ধারণা থাকে যে রিক্রুটারদের সাথে কখনো কথা বলা যায় না বা নিজে থেকে আগ বাড়িয়ে কিছু জিজ্ঞেস করা যায় না, ফোন করা যায় না, যোগাযোগ করা যায় না। কিন্তু আসলে যায়, যোগাযোগ করা যায়। হ্যাঁ, ফোন করাটা অ্যাভয়েড করবেন, কিন্তু ইমেল, টেক্সট মেসেজ আপনি অবশ্যই করতে পারেন। এর ফলে যেটা হবে যে আপনি যে একজন সিনসিয়ার জব সিকার এটা তারা বুঝবে, আর এই সিনসিয়ারিটাই ম্যাটার করে। আপনাদেরকে আরো খোলামেলা ভাবে বলি, আপনি যদি এরকম করে ধরেন ডেডলাইনটা পিছানোর জন্য একটু রিকোয়েস্ট করেন একদিন, বা কোনো একটা কিছু আপনি জানতে চান, তো পরবর্তীতে দেখা যাবে কি আপনি যখন ইন্টারভিউ বোর্ডে যাবেন তখন ওরা জিজ্ঞেস করবে যে ও আচ্ছা আপনি ফোন দিয়েছিলেন তাই না, হ্যাঁ আপনার সাথে কথা হয়েছিল। এর মানে কি তারা কিন্তু আপনাকে চিনলো যে এই ভদ্রলোকটা বা এই ভদ্রমহিলা আমাকে ফোন দিয়েছিল এই পারপাসে। তার মানে আপনি যে সিনসিয়ার, আপনি যে একটা ব্যাপারে কথা বলেছেন, আপনি প্রফেশনে আসতে চান, আপনি তাদেরকে একটা মেসেজ থ্রো করেছেন, সেটা নিয়ে আপনি সামনে আবার তাদের মতন করে কথা বলে ডিল ফাইনাল করে পরবর্তী সময়ে ইন্টারভিউতে এসছেন, তারা ব্যাপারটা জানলো, বুঝলো এবং আপনার সম্পর্কে তাদের কিন্তু মাথায় থাকলো ব্যাপারটা। এটা কিন্তু ইম্পর্টেন্ট যে শত শত ক্যান্ডিডেটের মধ্যে নিজের একটা ইমেজ তৈরি করা। ঠিক আছে, তো এইভাবে আপনি চাইলেই কোনো গুরুত্বপূর্ণ বিষয়ে তাদেরকে যোগাযোগ করতে পারেন। ভালো থাকবেন সবাই, শিগগিরই আসছি পরবর্তী সেশনে।